সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষে আমি হেনা বসু। বইটির নাম বিএ বাংলা সহজ পাঠ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেমেস্টার 3, নিউ সিবিএস প্যাটার্ন। প্রশান্ত দাস, মানস শেঠ, পীযূষ বেরা। বইটি নরম মলাটের ওপরে একটি রঙিন ছবিতে একজন বাউলের ছবি দেয়া আছে একতারা হাতে। প্রচ্ছদের পরের পৃষ্ঠা। বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ ঐচ্ছিক বাংলা সহজ পাঠ, প্রোগ্রাম অ্যান্ড জিই, তৃতীয় সেমেস্টার, প্রশান্ত দাস, বাংলা বিভাগ, দিবা বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান, মানস শেঠ ও পীযূষ বেরা, বাংলা বিভাগ, নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ। নিউ কল্পনা প্রকাশনী, 1 কলেজ রো, কলকাতা 9। ফোন 8017383671। প্রকাশক এস ঘোষ, নিউ কল্পনা প্রকাশনী, 1 কলেজ রো, কলকাতা 7,09,000। প্রথম প্রকাশ জুলাই 2018। মূল্য 80 টাকা। নির্ঝরিণীর গতিপথে এতে 3জন লেখকের বক্তব্য দেওয়া হয়েছে। পরের পৃষ্ঠায় সিলেবাস। বিএ জেনারেল ইন বেঙ্গলি, সেমেস্টার 3, বাংলা সাহিত্যের ইতিহাস, মার্কস 75। চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস, মুকুন্দ চক্রবর্তী, কাশিরাম, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, ফোর্ট উইলিয়াম কলেজের গদ্যচর্চা, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। উপন্যাস, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। নাটক, মধুসূদন, গিরিশচন্দ্র, বিজন ভট্টাচার্য। ছোট গল্প, রবীন্দ্রনাথ। প্রবন্ধ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কবিতা, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়। সূচিপত্র। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রশ্নমান 10। চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস, মুকুন্দ চক্রবর্তী, কাশিরাম, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, ফোর্ট উইলিয়াম কলেজের গদ্যচর্চা, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, পৃষ্ঠা 9 থেকে 41। উপন্যাস, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, 42 থেকে 50। নাটক, মধুসূদন, গিরিশচন্দ্র, বিজন ভট্টাচার্য, 51 থেকে 62। ছোট গল্প, রবীন্দ্রনাথ, 63 থেকে 65। প্রবন্ধ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, 66 থেকে 68। কবিতা, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, 69 থেকে 72। প্রশ্নমান 5, 73 থেকে 89। প্রশ্নমান 2, 90 থেকে 136। পৃষ্ঠা 9। বাংলা সাহিত্যের ইতিহাস। চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস, মুকুন্দ চক্রবর্তী, কাশিরাম, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, ফোর্ট উইলিয়াম কলেজের গদ্যচর্চা, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। প্রশ্নমান 10। 1 প্রশ্ন, কে, কবে, কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? চর্যাপদের সমকালীন সমাজচিত্রের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। উত্তর, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের পাণ্ডুলিপিটি উদ্ধার করেন। 1916 খ্রিস্টাব্দে শাস্ত্রী মহাশয় এটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। সমকালীন সমাজচিত্র। সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্যিক সামাজিক জীব। স্বাভাবিকভাবে তাঁদের রচনায় সমাজের প্রতিফলন ঘটবেই। সমাজে উপস্থিত জীবনকেই তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করে থাকেন। প্রাচীন যুগে সমাজ ছিল ধর্মনির্ভর, তাই সেই যুগের অস্ফুট শিল্প সাহিত্যের মধ্যেও ধর্মীয় চেতনা প্রাধান্য লাভ করেছে। বস্তুত সমাজকে ধারণ করে রেখেছিল ধর্ম।
তাই ধর্মের অনুষঙ্গেই সামাজিক চেতনা অনিবার্যভাবে প্রাচীন ও মধ্যযুগীয় শিল্প সাহিত্যে প্রভাব বিস্তার করেছে। প্যারা। চর্যার কবিগণ তৎকালীন বাংলা ও বাঙালির যে চিত্র তুলে ধরেছেন তা ধর্মীয় অভীষ্টের সন্ধানে সমাজ জীবন থেকেই উদ্ধৃত। চর্যার সিদ্ধাচার্যরা প্রথমেই তাঁদের গুহ্য সাধন তত্ত্বে নদীমাতৃক বাংলাদেশের প্রাণস্পন্দিত জীবনচিত্র তুলে ধরেছেন। উদ্ধৃতি: গঙ্গা যমুনা মাঝারে বহই নাই। উদ্ধৃতি শেষ। এখানে গঙ্গা ও যমুনা নদীর মাঝে নৌকা চলাচলের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এই যুগে ডোম রমণীরা খেয়া পারাপারের কাজে নিযুক্ত ছিল। তরঙ্গ সংকুল নদীতে মাছের আশায় জাল পেতে রাখত জেলেরা। নদীপথে বাণিজ্যেরও ইঙ্গিত পাওয়া যায় চর্যাপদে। উদ্ধৃতি: শোনে ভরিল করুণা নাবি, রূপাত হই নাহি কোথাবি। উদ্ধৃতি শেষ। এখানে বোঝানো হচ্ছে যে সোনার মতো মূল্যবান বস্তুতেই নৌকা ভর্তি রয়েছে। পৃষ্ঠা 10। সেখানে রূপা রাখার স্থান নেই। এর দ্বারা প্রমাণিত হচ্ছে এই যুগে ব্যবসায়ীদের অবস্থা বেশ ভালো ছিল। এই যুগে সমাজে ছিল শ্রেণী বৈষম্য এবং ধর্ম সম্প্রদায়গত বিভেদ। অন্তজ শ্রেণীর মানুষেরা গ্রামের প্রান্তে অথবা পাহাড়ের টিলায় বাস করত। চর্যাগীতিতে প্রধানত ডোম, বাগদি, চণ্ডাল, শবর প্রভৃতি নিম্ন শ্রেণীর নরগোষ্ঠীর প্রাধান্য লক্ষণীয়। তবু তারা ছিল উদারমনা ও অস্পৃশ্যতা বিরোধী। চর্যার অন্যতম শ্রেষ্ঠ কবি ভুসুকুপাদ লিখেছেন, উদ্ধৃতি: আজি ভুসুকু বাঙাল ভইলি, পিয় ঘরে নে চণ্ডালে লেলি। উদ্ধৃতি শেষ। উচ্চ সম্প্রদায়ের পুরুষেরা যে অনায়াসে নিম্ন সম্প্রদায়ের নারীকে ঘরণী করতেন, এটা তারই সঠিক উদাহরণ। নিম্ন সম্প্রদায়ের মানুষদের তখন প্রধান উপজীবিকা বলতে ছিল তাঁত বোনা, নৌকো চালানো, মদ বিক্রি এবং হরিণ শিকার। ডোমেরা বেতের বাঁশের ধামা, কুলা, ধুচুনি ইত্যাদি তৈরি করে বিক্রি করত। তাছাড়া গাছ কাটা, মদ চোয়ানো, চাষবাস প্রভৃতি পেশারও বর্ণনা রয়েছে। চর্যার বিভিন্ন পদে দারিদ্র্যের চিত্র পরিলক্ষিত হয়েছে। বহু দরিদ্র মানুষ খাদ্যের অভাবে পদ্মের ডাঁটা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করত। কেউ বা এর জ্বালায় চৌর্যবৃত্তি অবলম্বনও করত। দারিদ্র্য, দুঃখ ও হতাশা বাংলার চিরদিনের অমর সঙ্গী। তাই জনৈক চর্যাকার বলেছেন, উদ্ধৃতি: টালত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী। উদ্ধৃতি শেষ। অর্থাৎ টিলার উপর ঘর, হাঁড়িতে ভাত নেই, নিকটে প্রতিবেশী, অথচ ঘরে নিত্য অতিথির আনাগোনা। এ এক দারুণ নিয়তির পরিণাম। চর্যার বিভিন্ন পদে সামাজিক ও ধর্মীয় উৎসবের সরস বর্ণনা রয়েছে। বিবাহে যৌতুক প্রথার তখন এখনকার মতোই প্রচলন ছিল। চর্যার বিভিন্ন পদে সামাজিক ও ধর্মীয় উৎসবের সরস বর্ণনা রয়েছে। বিবাহে যৌতুক প্রথা তখন এখনকার মতোই প্রচলন ছিল। পুরুষ মানুষেরাও মেয়েদের মতো চুল রাখত, তাতে নিত সুগন্ধি তেল। উভয়ে গয়নার ব্যবহার করত। উচ্চকোটির মানুষদের অবসর বিনোদনের উপকরণ ছিল পাশা খেলা, দাবা খেলা। স্ত্রীলোকেরা খাটের উপর পাতা বিছানায় শুয়ে কর্পূর মেশানো পান চিবোত। সমাজে ছিল মদের প্রচলন। অকর্মণ্য পুরুষেরা বিবাহের পর স্ত্রীদের দায় দায়িত্ব থেকে পিছু হটত। তখন বাধ্য হয়ে তারা দেহ ব্যবসার পথে নামত বলে চর্যায় উল্লেখ আছে। যে ব্রাহ্মণ নারীরা দিনে ডোম শবর নারীদের স্পর্শ করলে জাত যাওয়ার কথা তুলত, সেই নাকি গভীর রাত্রে আসত ভোগের আশায়। সত্যি কথা বলতে গেলে তখন নারীরা ছিল একদিকে পুরুষদের ভোগ্যবস্তু, অন্যদিকে সন্তান উৎপাদনের যন্ত্রমাত্র। সেকালে নৃত্যগীতেরও প্রচলন ছিল। চর্যার বিভিন্ন পদে পদ্মা তীরের জলদস্যু, শুল্ক সংগ্রাহকদের উপদ্রব, শান্তিরক্ষকদের উৎপীড়নের চিত্র লক্ষ্য করা যায়। পৃষ্ঠা 11। উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি চর্যাপদগুলি সেকালের সমাজ জীবনের বিচিত্র রূপমণ্ডিত অজন্তা ইলোরার ন্যায় শিল্প সুষমার আদর্শ সৃষ্টি।
একদিকে নিয়মনিষ্ঠা আচার আচরণ, অন্যদিকে সমাজ অনুমোদিত অনাচার ব্যভিচার। একদিকে ভেদ বিচার সাম্প্রদায়িকতার আগুন, অপরদিকে সাধারণ মানুষের মুক্তির আকুতি মিনতি ও করুণার জয়গান। সেকালের অতি সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিশ্রিত করুণ জীবনচিত্র এমন সরসভঙ্গিতে এখনো কোনো সাহিত্যে আছে বলে মনে হয় না। চর্যাপদের সামাজিক যে পরিচয় পাওয়া যায় তা আসলে সেই যুগের সামাজিক দলিল রূপে বিরাজিত হয়ে আছে। এর ফলে পরবর্তী সাহিত্যিকগণ সাহিত্য সাধনায় সামাজিক চালচিত্রে বিশেষভাবে গুরুত্ব দেবেন বলে মনে হয়। এখানেই চর্যাপদগুলির শ্রেষ্ঠত্ব। 2. প্রশ্ন: চর্যাপদের রচনাকাল নির্ণয় করো, এর সাহিত্য মূল্য বিচার করো। উত্তর: চর্যাপদের রচনাকাল সম্পর্কে নানা মুনির নানা মত লক্ষ্য করা যায়। পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের মতে চর্যাপদগুলি খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত। মুহম্মদ শহীদুল্লাহর এবং রাহুল সাংকৃত্যায়নের মতে চর্যাপদের রচনাকাল 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। সুনীতি কুমার চর্যার ভাষা এবং কান্নপাদ গোরক্ষনাথের আনুমানিক আবির্ভাবকাল ধরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে চর্যাপদগুলি 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে। চর্যার সাহিত্য মূল্য: সাহিত্য হচ্ছে জীবন বেদ, মানব জীবনের বিচিত্র সুখ দুঃখ ও আশা নিরাশার, ভালোবাসা ভাঙা বাসার কাহিনী নিয়ে গড়ে ওঠা সাহিত্য। তাই কোনো রচনা সাহিত্য মূল্য পেয়েছে কি না বিচার করতে গেলে দেখতে হবে তার জীবনের কাহিনী আশ্রিত কিনা এবং ভাষা ছন্দ ও অলঙ্কারের সমন্বয়ে সেই রচনা চমৎকারিত্ব লাভ করে রস সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে কিনা। সাহিত্য যে উদ্দেশ্যেই রচিত হোক না কেন সমাজের মৃত্তিকার গভীরে তার মূল প্রথিত। তাই বলা হয়ে থাকে সাহিত্য বৃন্তহীন কুসুম নয়। চর্যার কবিগণ ছিলেন মূলত বৌদ্ধতান্ত্রিক সাধক। একটি বিশেষ ধর্মীয় অভিপ্সা চর্যাপদ রচনায় প্রেরণা ছিল। দেহ সাধনার গুচ্ছতত্ত্ব চর্যার বিভিন্ন পদে প্রকাশ পেয়েছে। সিদ্ধাচার্যরা মরজীবনের আদি ব্যাধি জন্ম মৃত্যু ও সুখ দুঃখের ঊর্ধ্বে মহাসুখ লাভ করতে চেয়েছেন দেহ সাধনার মাধ্যমে। তাই স্বভাবতই মনে হতে পারে চর্যার কবিগণ জীবনের হাসি কান্না তরঙ্গ থেকে পলাতক। সুতরাং যে ধর্মতত্ত্ব কথা জীবনের বিনা ঝঙ্কারের তালহীন তার রসবস্তুর পর্যায়েই পড়ে না। আসলে আমাদের একটি ভ্রান্ত ধারণা এই যে ধর্মের সঙ্গে সাহিত্যের যেন অহিনকুল সম্পর্ক রয়েছে। পৃষ্ঠা 12। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। সাহিত্য যে কোনো বিষয়বস্তু নিয়ে রচিত হতে পারে। সাহিত্যের বিষয়বস্তুটাই সব নয়, তার রসবস্তুটাই প্রধান বিবেচ্য। চর্যাকারগণ ইন্দ্রিয়গ্রাহ্য রূপ রস গন্ধময় জগৎকে ও মানব জীবনে সুখ দুঃখ মিলন বিরহের লীলা বৈচিত্র্যকে অস্বীকার করেননি। গভীর মর্তপ্রীতি ও জীবন রসিকতা তাঁদের রচনার অন্যতম বৈশিষ্ট্য। মহাসুখ লাভের সাধনায় নিমগ্ন থেকেও রূপজগতের সৌন্দর্যে মাধুর্যে সিদ্ধাচার্যদের চিত্ত বিমুগ্ধ। বুদ্ধিগ্রাহ্য দার্শনিকতা ও রহস্যময় সাধন পদ্ধতিকে তাঁরা বহুস্থলেই কাব্যের রস পর্যায়ে উন্নীত করতে সমর্থ হয়েছেন। রূপ ও অরূপ জগৎ চর্যাগীতিতে একাকার হয়ে গেছে, আর এই রূপ সচেতনতা ও প্রগাঢ় জীবনবোধের জন্য চর্যাগীতিগুলি জীবনলীলার বৈচিত্র্যে পরিপূর্ণ। চর্যা বিশেষজ্ঞগণের মতে এর ভাষা হল সন্ধ্যা বা সন্ধ্যা দন্তেশ দন্তের নয় ধয় জফলা আকার বা দন্তেশ দন্তের নয় ধয় আকার সন্ধ্যা ভাষা, অর্থাৎ আলো আঁধারি ভাষা। কতক আলো কতক অন্ধকার, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। চর্যাপদে সূক্ষ্ম বুদ্ধি চর্যাপদে সূক্ষ্ম বুদ্ধি এবং তত্ত্বকথার আবেদনই প্রাধান্য পেয়েছে, কাব্যরসের আবেদন নেই।
একথা সম্পূর্ণ মানা যায় না, কারণ সচেতনভাবে চর্যাকারগণ সাহিত্য রচনা করতে প্রয়াসী ছিলেন না বটে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বহু রচনায় সাহিত্য রসের সৃষ্টি হয়েছে। তাছাড়া সাধারণ পাঠক বাইরের অর্থটুকু জেনে রস উপভোগ করতে পারে, তারা ভেতরে পা বাড়ানোকে আবশ্যক বোধ করে না। চর্যার ইড়া, পিঙ্গলা, সুষুম্না ও সহজানন্দ তত্ত্ব না জেনেও বাইরের দিক থেকে এর কাহিনীগত রসবস্তু উপভোগ করা যায়। চর্যার নরনারীর বিচিত্র কাহিনী, বাংলাদেশের গাছপালা, নদী, গিরি, খাল, বিল, প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব শিল্পমূল্য লাভ করেছে। খরস্রোতা নদীর বর্ণাঢ্য চিত্র অঙ্কন করতে গিয়ে চর্যাকারগণ লোভ, মায়া, মমতা জড়িত অশান্ত অস্থির ক্ষণস্থায়ী মানব জীবনকেই ব্যঞ্জিত করে তুলেছেন। শব্দে, ছন্দে, অলঙ্কারে সে বর্ণনা চিত্ররূপময়। কবি চাটিল পা বলেছেন, উদ্ধৃতি, ভবনই গহন গম্ভীর বেগে বাহি, দু আন্তে চিখিল মাঝে নধাই, ধামার্তে চাটিল সাঙ্কম গড়ই, পারগামী লোয় নিবর তরই। উদ্ধৃতি শেষ। অর্থাৎ ভবনদী গভীর ও প্রবল বেগে প্রবাহিত, সেই নদীর দুই তীর কর্দমাক্ত ও পিচ্ছিল। ধর্মের জন্য চাটিল সেই নদীর উপর সাঁকো তৈরি করলেন। পরপারে যাবার ইচ্ছুক যাত্রীরা সেই সেতুর উপর দিয়ে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে। চর্যার সুষুম্না হচ্ছে সহজ সুন্দরী। তাকে যোগিনী, ডম্বী ও শবরী প্রভৃতি নামে অভিহিত করা হয়েছে। সুষুম্নার প্রসঙ্গে চর্যাকার রোম্যান্টিক প্রণয় ও জীবনভোগের সুন্দর চিত্র তুলে ধরেছেন। শবর পদে নিসর্গ দৃশ্যের চিত্রল বর্ণনা পাওয়া যায়। পৃষ্ঠা 13। উদ্ধৃতি, উঞ্চা উঞ্চা পাবত তহি বসই শবরী বালি, মোরাঙ্গ পিচ্ছ পরহীন শবরী গিবত গুঞ্জরী মালি। উদ্ধৃতি শেষ। অর্থাৎ উঁচু উঁচু পর্বত সেখানে বাস করে একটি শবর বালিকা। তার মাথায় ময়ূর পুচ্ছ, গলায় গুঞ্জার মালা। একে দেখে কবি শবরপাদ উত্থিত হয়েছেন। হর্ষ থয় থয় তয় তয়। অন্য একটি পদে আকাশের পটভূমিকায় শিমুল শাখার উচ্ছ্বাসে আশ্চর্য কবিত্বময় বর্ণনা প্রকাশ পেয়েছে। চর্যাপদের রচয়িতাগণ বাংলাদেশের নদী, গিরি, বৃক্ষলতা, জ্যোৎস্নালোকিত রাত্রি, খরস্রোতা নদী প্রবাহ, পত্রপুষ্প শোভিত বাসন্তী, প্রকৃতির আঙিনায় প্রস্ফুটিত সাদা কার্পাস ফুল সবকিছুকেই কবিত্ব সুন্দর ভাষায় প্রকাশ করেছেন। চর্যার বিভিন্ন পদে আবার উদ্ভট অসম্ভব বিষয়বস্তুর অবতারণা ঘটেছে। এর ফলে সেই সব রচনার যে হাস্যরস সৃষ্টি হয়েছে তার সাহিত্য মূল্য উন্নীত। কোট, ডম্বী বিবাহী আহারিউ জাম, যৌতুকে কিয় আথুতু থাম। উদ্ধৃতি শেষ। অর্থাৎ কবি কান্যপার পদে প্রকাশিত হয়েছে, নিম্নজাতের ডোম রমণীকে তিনি বিয়ে করেছেন। এতে তাঁর জাত যাবার কথা, কিন্তু জাত যায়নি, কারণ তিনি প্রচুর মূল্যের যৌতুক পেয়েছেন। এতেই তাঁর জাতিকুলশীল মান রক্ষা পেয়েছে। পরবর্তীকালে নাথ সাহিত্যে চর্যাগীতির প্রভাব তার সাহিত্যমূল্যকে আরও বেশি উন্নীত করেছে। ধর্মপূজা পদ্ধতি শূন্য পুরাণে চর্যাগীতির রূপক উপমা ব্যবহৃত হয়েছে। যেমন, উদ্ধৃতি, পমুর পাড়েতে সদা ডোমের কুড়িয়া, ঘন ঘন আইসে যার ব্রাহ্মণ বড়ুয়া। আনকোট। বাংলার আউল বাউল গানেও রয়েছে এই চর্যাপদের প্রভাব। ভাষা ও ছন্দে এই সাহিত্য রচয়িতারা যথেষ্ট নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। অনেকে মনে করেন চর্যা ত্রিপদী ছন্দের মধ্যে বাংলা বহুল প্রচলিত পয়ার ও ত্রিপদী ছন্দের আভাস আছে। চিত্রধর্মিতা ও গীতি সুরে কোনো কোনো পদ প্রকৃতই গীতি কবিতার স্তরে উন্নীত হয়েছে। সমগ্র ধর্মীয় বাতাবরণের অন্তরাল থেকে কবির ব্যক্তিগত নিসর্গ প্রীতি, সৌন্দর্য আসক্তি ও প্রেম বাসনা নিহারিকার মতো আত্মপ্রকাশের পথ খুঁজেছে।
পৃথিবীর ধর্মীয় সাহিত্যগুলির মধ্যে বাংলার বৈষ্ণব পদাবলী, বাইবেলের সলোমনস সংস এবং মুসলিম সুফি সাধকগণের রচিত কবিতাগুলির সঙ্গে চর্যাপদের কাব্যমূল্য নিঃসন্দেহে তুলনীয়। বিশেষত ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে এগুলি পাঠ করলে পাঠকদের পক্ষে এক ধরনের সাহিত্য রস পিপাসার নিবৃত্তি সাধন সম্ভব। পৃষ্ঠা 14। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেন? গ্রন্থটির কাব্যমূল্য এবং বাংলা সাহিত্যের ইতিহাসের তার গুরুত্ব আলোচনা করো। উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বয়হস্যই দয়বফলা খণ্ডত্ব ব লয় লয় ভ মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা কয়াকার কয়হস্যই লয়জফলা আকার গ্রামের জনৈক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কার করেন। বড়ু চণ্ডীদাস আদি মধ্যযুগে রাধাকৃষ্ণের প্রণয় ব্যাপার নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি রচনা করেন। শ্রীকৃষ্ণের জন্ম থেকে কাব্যের সূচনা এবং রাধাকে পরিত্যাগ করে মথুরায় চলে যাওয়ায় কাব্যের সমাপ্তি। গ্রন্থটি মোটামুটি 13টি খণ্ডে বিভক্ত, যেমন জন্মখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, দানখণ্ড, বংশীখণ্ড প্রভৃতি। শেষ খণ্ডটির নাম রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি গীতিনাট্য বা অপেরার আঙ্গিকে রচিত। এই কাব্যের 3টি চরিত্র প্রধান: রাধা, কৃষ্ণ ও বড়াই। শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে কিশোর বয়স পর্যন্ত আখ্যান অত্যন্ত বাস্তবতার সঙ্গে বর্ণিত হয়েছে। তাম্বুল খণ্ডে শ্রীকৃষ্ণ রাধার প্রতি প্রেম নিবেদন করেন এবং প্রত্যাখ্যাত হন। অপমানিত হয়েও কৃষ্ণ পিছু না হটে রাধা মন জয়ের চেষ্টা চালিয়ে যান। কিছুকাল পরে রাধা ধীরে ধীরে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। অবশেষে রাধা যখন কৃষ্ণের জন্য সব করতে প্রস্তুত, তখন তিনি রাধাকে পরিত্যাগ করে কংসবধের জন্য মথুরায় চলে যান। হঠাৎই এখানে কাব্যটির সমাপ্তি। মোটের উপর রাধাকৃষ্ণের প্রেমলীলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল বিষয়, কিন্তু কাব্যটির বৈশিষ্ট্য এই যে এখানে শ্রীকৃষ্ণকে ঐশ্বর্যময় পুরুষ রূপে দেখানো হয়েছে। বস্তুত কবি তাঁর কাব্যের মূল কাহিনী সংগ্রহ করেছিলেন ভাগবত থেকে, তাই চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃষ্ণের যে মধুর প্রেমময় রূপের সঙ্গে পাঠক পরিচিত আলোচ্য কাব্যগ্রন্থে তা অনুপস্থিত। গ্রন্থটি তৎকালীন গ্রামীণ সমাজের সঙ্গীত সহযোগে পরিবেশিত হতো, তাই প্রতিটি পদে শীর্ষে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ আছে। বড়ু চণ্ডীদাসের কাব্যে সবচেয়ে বেশি চোখে পড়ে মানবতা ও বাস্তবতা। কাব্যটির 3টি চরিত্র সর্বত্র বাদ প্রতিবাদে মুখর। বাস্তব রসকে প্রতিষ্ঠা দেবার জন্য এই কৌশল। সংলাপ রচনায় রয়েছে যথার্থ বাস্তব। উদ্ধৃতি: কৃষ্ণা ভার বাহাইলে রাধা নানা পরবন্ধে, বড় দুঃখ পাইল ঘায়ে ভইল মোর কান্ধে, রাধা বিনি দুঃখে সুখ নাহি কথা ও কানহাই, হয় নয় পুছো তোষ্মে আপন বড়াই। উদ্ধৃতি শেষ। লিরিকধর্মী রচনার অংশে সুকবির কৃতিত্ব স্পষ্ট এই কাব্যে। রাধার প্রেম এখানে অবিমিশ্র মানবিক। পৃষ্ঠা 15। চরিত্রটির অন্তিম রূপান্তরে বিরহিণী রাধা বেদনা বিহ্বলতা ধরা পড়েছে এইভাবে। উদ্ধৃতি: কে না বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কে না বাসি বায়ে বড়াই এ গোঠ গোকুলে, আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশুরি শবদে মোর আউলাইল রন্ধন। উদ্ধৃতি শেষ। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনের সংক্ষিপ্ত কাহিনী লেখো। উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা কৃষ্ণের প্রণয় কাহিনী নিয়ে রচিত আখ্যানধর্মী নাট্যগ্রন্থ। গ্রন্থটিতে সর্বমোট 13টি খণ্ড রয়েছে, যেগুলি হল: 1 জন্মখণ্ড, 2 তাম্বুল খণ্ড, 3 দানখণ্ড, 4 নৌকাখণ্ড, 5 ভারখণ্ড,
6 ছত্রখণ্ড, 7 বৃন্দাবন খণ্ড, 8 কালীয় দমন খণ্ড, 9 যমুনা খণ্ড, 10 হার খণ্ড, 11 বান খণ্ড, 12 বংশী খণ্ড এবং 13 রাধা বিরহ। প্রথম খণ্ড অর্থাৎ জন্মখণ্ডে দেখি কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করবার জন্য ভগবান নারায়ণ কৃষ্ণরূপে বাসুদেবের ঔরসে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, আর কৃষ্ণের সহচরী রূপে মর্তলীলার জন্য রাধা রূপে জন্মগ্রহণ করলেন বৈকুণ্ঠের দেবী লক্ষ্মী। মর্তে রাধার পিতা সাগর এবং মাতা পদুমা, পদয়হস্য মায়াকার। বালিকা বয়সী তার বিয়ে হয় নপুংসক আইহন ঘোষের সঙ্গে বা আয়ান ঘোষ। পৌরাণিক কাহিনী দিয়ে গ্রন্থের আরম্ভ হলেও জন্মখণ্ডে লৌকিক জীবনের প্রাধান্য বেশি। গোয়ালার ঘরের বউ হওয়ায় অন্যান্য বধূদের মতো তাকেও যেতে হতো হাটে বাজারে দধি দুগ্ধের পসরা নিয়ে। পথে ঘাটে রাধাকে সঙ্গ দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল পদুমার পিসি বৃদ্ধা বড়াইকে। একদিন সন্ধেবেলায় বড়াই রাধার খোঁজে গিয়ে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ করে। বুড়ির মুখে যুবতী রাধার রূপগুণের বর্ণনা শুনে কৃষ্ণ আর নিজেকে স্থির রাখতে পারেননি। রাধাকে প্রেম বার্তা পাঠানোর জন্য কৃষ্ণ তাম্বুল সন্দেশ উপহার বুড়ির হাতে দেয়। রাধা এতে খুবই ক্রুদ্ধ হয়ে বড়াইকে ভর্ৎসনা করে। বড়াই রাধা ও কৃষ্ণের ভাগবতী পরিচয় দিলে রাধা ঘৃণা ভরে বড়াইকে প্রহার করে। অপমানিত বড়াই এরপর কৃষ্ণের সঙ্গে হাত মেলায়। দুজনে মিলে নতুন ফন্দি আঁটে। রাধা মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রি করতে গেলে কৃষ্ণ হাটের কড়ি চেয়ে বসে। কর দিতে না পারায় কৃষ্ণ তার দেহ যৌবন দাবি করে। ঠিক সেই সময় বড়াই সেখানে উপস্থিত হয়ে কৃষ্ণের পক্ষ ধারণ করে। অনেক তর্ক বিতর্কের পর নিরুপায় রাধা বাধ্য হয়ে কৃষ্ণের হাতে নিজেকে সমর্পণ করে। এই হলো দান খণ্ডের বিষয়বস্তু। পৃষ্ঠা 16। নৌকা খণ্ডে আমরা রাধাকে পাই একটু অন্য রূপে। সে এখানে কৃষ্ণকে এড়িয়ে চলে এবং থাকে অনেকটা সতর্কভাবে, কিন্তু নিস্তার নেই। রাধাকে ধরার জন্য কৃষ্ণ খেয়া পারাপারের মাঝি বেশ ধরেন। ঘাটে কৃষ্ণ ছাড়া আর কেউ মাঝি উপস্থিত নেই দেখে রাধা বাধ্য হয়ে কৃষ্ণের নৌকায় বসে। মাঝ নদীতে গিয়ে কৃষ্ণ নৌকা টলিয়ে দিয়ে জানায় যে তার নৌকা এত ভার বইতে পারছে না। একে একে রাধার সমস্ত দধি দুগ্ধ এমনকি বর্ষণ অলঙ্কার পর্যন্ত খুলে ফেলতে বাধ্য করে। রাধা কৃষ্ণ জল বিহারে মিলিত হন। কৃষ্ণের উদ্দেশ্য সফল হয় এখান থেকেই। ভারখণ্ডে রাধা পুরোপুরি কৃষ্ণমুখী। নিজের তন মন ধন এমনকি নারীর শ্রেষ্ঠ সম্পদ দেহ পর্যন্ত সে দিতে প্রস্তুত। কৃষ্ণ শুধু দধি দুগ্ধের ভার বহন করেই এখানে রাধা পেতে চলেছেন। পরে মিলন সম্পর্কে দুজনার তর্ক বিতর্ক লক্ষ্য করা যায়। ছত্রখণ্ডে কৃষ্ণ মথুরার পথে ছত্রধর হয়ে রাধাকে রৌদ্রের উত্তাপ থেকে রক্ষা করছেন শুধুমাত্র মিলনের প্রতিশ্রুতি পেয়ে। পুঁথি খণ্ডিত হওয়ার জন্য এই খণ্ডের পরেই অনেক কিছু জানা যায়নি। শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য বৃন্দাবন খণ্ডে বৃন্দাবনে এক মনোরম পুষ্পকুঞ্জ রচনা করেন। শ্রীকৃষ্ণ শ্রী রাধার সঙ্গে মধুকুঞ্জে মিলিত হন। এখন রাধা কৃষ্ণ সমর্পিত প্রাণা। এই খণ্ডে ভাগবতের রাসলীলার প্রভাব লক্ষ্য করা যায়। কালীয় দমন খণ্ডে কালীদহে কালীয় নাগ দমন, কৃষ্ণের জলকেলি ও গোপীদের বস্ত্রহরণ কাহিনী বর্ণিত। হার খণ্ডে মনোমালিন্য হেতু কৃষ্ণ রাধার হার চুরি করে। মা যশোদা রাধার মুখে পুত্রের এহেন কুকীর্তির কথা শুনে পুত্রকে তিরস্কার করেন। এহেন তিরস্কারের প্রতিশোধ নেওয়ার জন্য বান খণ্ডে কৃষ্ণ রাধাকে মদন বানে মূর্ছিত করে। পরে অবশ্য নারী হত্যার কথা বড়াইয়ের কাছে শুনে ভীত সন্ত্রস্ত কৃষ্ণ রাধাকে জীবিত করেন। এরপর থেকে কৃষ্ণকে রাধার পিছনে আর ছুটতে হয় না। সে আধুনিক নায়কের মতো রাধার হৃদয়ে প্রেম বন্যা সৃষ্টি করে, আর রাধা হামেশাই সেই বন্যায় ভেসে বেড়ায়।
বংশীখণ্ডে বাঁশির মধুর সুর রাধার সব কাজ লণ্ডভণ্ড করে দেয়। রান্নার সময় সে মরুলা মাছের অম্বলে নিম আর নিম বেগুনে ভাজাতে অম্বল দিয়ে বসে। কৃষ্ণ পাগলিনী রাধা এখানে যতই কৃষ্ণের সন্নিকটে আসতে চায়, কৃষ্ণ যেন ততই দূরে সরে যেতে থাকে। অবশেষে বড়াইয়ের পরামর্শে নিদ্রিত কৃষ্ণের বাঁশি চুরি করে রাধা। পরে অনেক লড়াই ঝগড়ার পরে তা ফেরত দিতে বাধ্য হন। এরপর আমরা আসি শেষ খণ্ডে, যার নাম রাধা বিরহ। এই খণ্ডে কৃষ্ণ সম্পূর্ণ রাধা বিমুখ, আর রাধা কৃষ্ণ জ্বরে বিভোর। বহু খোঁজাখুঁজির পর কৃষ্ণকে যখন পাওয়া গেল, তখন অক্রূরের বার্তা পৌঁছে গিয়েছে। এবার কৃষ্ণকে আসল উদ্দেশ্য সাধনের জন্য চলে যেতে হবে বৃন্দাবন ছেড়ে মথুরায়। অতৃপ্ত যুবতী রাধাকে বৃদ্ধা বড়াইয়ের হাতে রেখে কৃষ্ণ চলে যান চিরদিনের জন্য। পৃষ্ঠা 17। নিদ্রিত রাধা যখন জেগে ওঠে, তখন কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকারের দৃশ্য দেখে। তখন কি আর এই জীবন নিয়ে বেঁচে থাকা যায় ভেবে শেষ চেষ্টা করে বড়াইকে মথুরায় পাঠায়। বহু প্রতীক্ষার পর বড়াই কৃষ্ণ সাক্ষাৎ পেলেও আর সে বৃন্দাবনে ফিরে আসবেন না বলে জানায়। এখানেই কাহিনী বিচ্ছিন্ন, পরবর্তী অংশ পাওয়া যায়নি। কাহিনীর অসমাপ্ত অবস্থায় কাব্যের পরিসমাপ্তি ঘটেছে। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে পরিসমাপ্তিতে আমরা বলতে পারি যে বড়ু চণ্ডীদাস অতি সাধারণ ভাব ভাষা দিয়ে এই গ্রন্থ রচনা করলেও বৈষ্ণব পদাবলীর সূচনা হয়েছিল এর হাত ধরেই। এখানে সর্বপ্রথম বাংলার জনজীবনে রাধাকৃষ্ণের লৌকিক জীবন কথার পরিচয় পাওয়া যায়। কবি তাঁর কাব্যে কৃষ্ণকে একজন অমার্জিত গ্রাম্য যুবক এবং রাধাকে মুখরা গ্রাম্য যুবতী রূপে চিত্রিত করলেও এর রাধা বিরহ খণ্ডে পদাবলীর রাধার পূর্বাভাস ফুটে উঠেছে। এছাড়া বংশীখণ্ডেও অনেকটা সাহিত্য কুশলী মানসিকতা নিয়ে রচিত হয়েছে। এই খণ্ড দুটিতে ধরা পড়েছে বড়ুর মানবতা ও বাস্তবতা বোধ, যেটি আজও তাঁর কাব্যকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রেখেছে। প্রশ্ন: কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো, অথবা বাংলা অনুবাদ সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো। উত্তর: কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ: কৃত্তিবাসের রামায়ণ বা শ্রী রাম পাঁচালী বাঙালির পরম সমাদরের বস্তু। সামাজিক বহু পরিবর্তন এবং অনেক রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও আপামর বাঙালির কাছে কৃত্তিবাসী রামায়ণ চর্চার ঐতিহ্য অব্যাহত থেকেছে। ধর্মীয় অট্টালিকা থেকে দারিদ্র্যের পর্ণকুটির পর্যন্ত রামায়ণের অবাধ গতায়াত। বাঙালি জীবনে কৃত্তিবাসী রামায়ণের এই বহু শতাব্দীব্যাপী জনপ্রিয়তার কারণগুলি হল: 1. কৃত্তিবাসী বাল্মীকির রামায়ণের কাহিনীকে হুবহু অনুসরণ করেননি, তিনি মূল রামায়ণের কাহিনীর সঙ্গে অন্য কাহিনীও যুক্ত করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তার নিজস্ব সংযোজনও আছে। সব মিলিয়ে এই কাব্যটিতে যে কাহিনী বৃত্ত গড়ে উঠেছে তা বাঙালি মানসিকতার অনুকূল। 2. কৃত্তিবাস তাঁর কাব্যে চরিত্রগুলিকে বাঙালি কবির দৃষ্টিকোণ থেকেই পুনর্বিন্যস্ত করেছেন, যার ফলে সংস্কৃত রামায়ণের ক্ষত্রিয় বীর রামচন্দ্র হয়ে উঠেছেন ভক্তের ভগবান, সীতা পরিণত হয়েছেন সহনশীল বাঙালি কুলবধূতে। ভরত ও লক্ষণের মধ্যে অনুগত বাঙালি ভাইকে খুঁজে পাওয়া যায়। হনুমান যেন প্রভুভক্ত শক্তিশালী পুরাতন পৃষ্ঠা 18 ভৃত্য, উদ্ধৃতির মধ্যে পুরাতন ভৃত্য। কৃত্তিবাসী রামায়ণের চরিত্রগুলির মধ্যে বাঙালি স্বভাবের সাক্ষাৎ পাওয়া যায় বলে বাংলার মানুষ খুব সহজেই এই চরিত্রগুলির সঙ্গে একাত্মতা স্থাপন করতে পারে। 3. কাব্যটির মধ্যে নানাভাবে বাংলার পরিবেশ এবং বাঙালির প্রাত্যহিক পারিবারিক জীবন নিখুঁতভাবে উপস্থাপিত হওয়ায় বাঙালি মনকে খুব সহজেই আকর্ষণ করে। 4. ভক্তি এবং করুণ রস এই দুটির প্রতি বাঙালির আকর্ষণ চিরকালের।
এই ভক্তিবাদ এবং করুণ রস প্রবণতার জন্য কৃত্তিবাসী রামায়ণ বাঙালির কাছে আরও বেশি গ্রহণীয় হয়ে উঠেছে। 5. কৃত্তিবাস সাধারণ মানুষের উপযোগী করে পাঁচালীর ঢঙে রামায়ণ কথা পরিবেশন করেছিলেন বলে বাঙালি জনসাধারণ কৃত্তিবাসী রামায়ণকে অবলম্বন করে কাহিনী রসাস্বাদন যেমন করতে চেয়েছেন, তেমনি পেয়েছেন পুণ্য অর্জনের একটি সহজ সুযোগও। কৃত্তিবাসের রচনাশৈলী প্রাঞ্জল ও প্রাণময়। পয়ার ও ত্রিপদী ছন্দে রয়েছে স্বচ্ছন্দ মনোহর গতি। অলঙ্কার প্রয়োগে কবির অনায়াস নৈপুণ্য। উদ্ধৃতি: শোক দন্তস্ব তালবস্বয় ওকার ক থাকেন সীতা অশোক কাননে। উদ্ধৃতি শেষ। অথবা উদ্ধৃতি: 10 মুখে মেলিয়া রাবণ রাজা হাসে, কেতকী কুসুম যেন ফোটে ভাদ্র মাসে। কবির দুর্লভ প্রতিভার স্মরণযোগ্যতা এখানে যে তৎসম শব্দের সুষম প্রয়োগের পাশাপাশি দেশি শব্দের সার্থক সংযোগে তিনি বুঝতে দিয়েছেন ভাষার প্রসন্নতা। একজন কবি বা অনুবাদক সার্থকতা খুঁজে পাবেন যদি পরবর্তীকালে তাকে অনুসরণ করে। বাংলা সাহিত্যে মধ্যযুগে কবি কৃত্তিবাসের পরেও নানা কবি রামায়ণ অনুবাদ করেছেন, যেমন অদ্ভুত রামায়ণের কবি নিত্যানন্দ আচার্য, মনসা মঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা মহিলা কৃত্তিবাস নামে খ্যাত চন্দ্রাবতী, রামানন্দ ঘোষ, রঘুনন্দন ইত্যাদি। রামায়ণ কথা জাহ্নবী ধারার ন্যায় সমস্ত ভারতবর্ষে প্রবাহিত। বাংলা সাহিত্যে রামায়ণ কাব্যের কবিরূপে কৃত্তিবাস একক মহিমায় সরাট। দন্তে শয়বফলা রয়াকার ট। কবি মাতৃভাষাকে ধন্য করেছেন, সমগ্র দেশবাসীকে শতাব্দীর পর শতাব্দী ধরে রাম রসায়নে পানে তৃপ্ত করে চলেছেন। কবি কৃত্তিবাস অমর স্রষ্টা। প্রশ্ন: চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তাঁর রচিত গ্রন্থের নাম কি? এই কাব্যে তাঁর কবি কৃতিত্ব আলোচনা করো। উত্তর: ষোড়শ শতাব্দীর মঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ চণ্ডীমঙ্গল কাব্যধারার রচয়িতা মানিক দত্ত, দ্বিজ মাধব ও মুকুন্দরাম চক্রবর্তী। এদের মধ্যে আমরা কবি মুকুন্দরাম চক্রবর্তীকে শ্রেষ্ঠ বলে গণ্য করে থাকি। মুকুন্দরামের কাব্যের নাম অভয়া মঙ্গল। এই নামটি ছাড়াও অনেক জায়গাতে কবি অম্বিকা মঙ্গল ও গৌরী মঙ্গল নামগুলি ব্যবহার করেছেন। পৃষ্ঠা 19। চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব। ষোড়শ শতাব্দীর জীবন রসিক কবি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তাঁর রচিত কাব্যটির নাম অভয়া মঙ্গল। বাস্তববাদী, সমাজ সচেতক, জীবন রসিক কবির কাব্যে তৎকালীন সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক, পারিবারিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের চিত্রটি সহজ সরলভাবে সুন্দর শৈল্পিক মহিমায় উপস্থাপিত হয়েছে এই কাব্যে। কবি কঙ্কনের রচনার রীতি দেখে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেন, দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণই তাহার মধ্যে বর্তমান ছিল। এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই। মুকুন্দরামের বর্ণনাভঙ্গি সরস ও ব্যঙ্গের তির্যক ব্যঞ্জনায় সাহিত্যিক গুণসম্পন্ন। পশুগণের ক্রন্দন, দেবীর নিকট পশুগণের নিবেদন, ফুল্লরার বারোমাস্যা প্রভৃতি অংশে দুঃখের বর্ণনা থাকলেও সেই বর্ণনা কৌতুক রসমণ্ডিত। মুকুন্দরাম নৈরাশ্যবাদী বা দুঃখবাদী কবি ছিলেন না। তাঁর দুঃখ বর্ণনার অন্তরালেও উপভোগ্য কৌতুক রসের স্রোত বহমান। উচ্চ শ্রেণীর শিল্পীর মতোই কবি নির্লিপ্ত ভাব বজায় রেখেছেন। নিজের দুঃখের অভিজ্ঞতাকে নৈর্ব্যক্তিক শিল্পরূপ দান করেছেন। দুঃখের পৌনপুনিক বর্ণনা থাকলেও কবি কোথাও দুঃখের অভিঘাতে বিমূঢ় হননি। তাই জনৈক সমালোচক বলেছেন, মুকুন্দরাম দুঃখরসের কবি। সমকালীন সমাজের সতীন সমস্যা, একান্নবর্তী পরিবারের কথা স্বল্প পরিসরে সুন্দরভাবে বর্ণিত হয়েছে কাব্যটিতে। সেকালে জনগণের জীবন জীবিকার চিত্রটিও দেখা যায় কবি কঙ্কনের রচনায়। তখন জীবিকা ছিল মূলত কুল ভিত্তিক। চাষবাস, পশু শিকার, পুজো পাঠ প্রভৃতি আলাদা আলাদা শ্রেণীতে বিভক্ত ছিল।
মুকুন্দের রচনায় ছিল সচেতনতা। কবিকঙ্কনের রচনায় অপূর্ব বাস্তবতা। গর্ভিণী নিদয়ার গর্ভ সঞ্চারণের পর থেকে লজ্জাযুক্ত আনন্দ এবং দৈহিক রীতি প্রভৃতির সুন্দর বর্ণনা পাওয়া যায় কাব্যটির মধ্যে। কালকেতুর জন্মের পর বিভিন্ন আচার অনুষ্ঠানে কবির বাস্তবতার চিত্রটি সুন্দরভাবে ফুটে উঠেছে। ব্যাধ সন্তানের আহার বিহার, রুচি কৃষ্টি, চালচলন, পোশাক পরিচ্ছদ, সাহসিকতা প্রভৃতি চরিত্রটিতে অতিরঞ্জনের আভাস থাকলেও অবাস্তব বলে মনে হয় না। ঈর্ষা, হিংসা, ক্রোধ, করুণাযুক্ত ফুল্লরা চরিত্রটির কবির অসামান্য সৃষ্টি। স্বার্থপর, অন্তঃশ্বাসশূন্য, নির্লজ্জ, ভাঁড়ু সর্বযুগের সর্বকালের এক বিশেষ শ্রেণীর মানুষের প্রতিনিধি। কবিকল্পিত মুরারিশীল ও বন্যানী চরিত্রটিও আমরা অসাধারণ বলতে পারি। সাধ্যহীন স্বাদযুক্ত শিব চরিত্রটি খাদ্যরসিক বাঙালি মানসিকতারই পরিচয় দান করে। দুর্বলা চরিত্রটি বাংলার নিম্ন মনোভাবাপন্ন নারীদের কথা স্মরণ করিয়ে দেয়। কবির অসামান্য শিল্প নৈপুণ্যের গুণে কাব্যটির চারিত্রিক গঠন সুন্দর হয়ে উঠেছে। পৃষ্ঠা 20। আঙ্গিকের দিকে মঙ্গল কাব্যের সমস্ত গুণ বজায় রেখেও এই কাব্যটিতে মাটির গন্ধ পাওয়া যায়। সার্থক শিল্পীর ন্যায় কবির উদার দৃষ্টি দেখা যায় গুজরাট রাজ্য বর্ণনা অংশে। ভাব ভাষার মৌলিকতা এই কাব্যটির অপর আকর্ষণীয় গুণ। কবির ব্যবহৃত বেশ কিছু প্রবাদ প্রবচন আধুনিক কালের বাংলা রচনাতেও দেখা যায়। তাই আমরা বলতে পারি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের কবি হয়েও মানসিকতার দিক দিয়ে অনেকটাই আধুনিক। ভাব ভাষা, ছন্দ, রস, সুর, চিত্র, চরিত্র এবং কবির বাস্তব চেতনা, সমাজ সচেতনতা প্রভৃতি সামগ্রিক দিক বিচারে অভয়া মঙ্গল কাব্যটিকে মধ্যযুগের মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচনা বলতে হয়।